11,000 টাকা বেসিক দিয়ে শুরু করেন বর্তমান প্রেক্ষাপটে। অর্থাৎ এই চাকরিটা হচ্ছে 13 গ্রেডের চাকরি এবং তৃতীয় শ্রেণীর। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাতে নেওয়ার জন্য, একই সাথে সাথে লার্নিং এক্সিলারেশন প্রোগ্রাম ইন সেকেন্ডারি এডুকেশন হাতে নেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার প্রশ্নটি হচ্ছে, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অথবা যারা চাকরি প্রার্থীরা যখন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে চাকরি করতে যান, তখন সেখানে 11,000 টাকা বেসিক দিয়ে শুরু করেন বর্তমান প্রেক্ষাপটে। অর্থাৎ এই চাকরিটা হচ্ছে 13 গ্রেডের চাকরি এবং তৃতীয় শ্রেণীর। একজন যখন সেকেন্ডারি এডুকেশনে চাকরি করতে যান, তখন বেসিক বেতন পান 16,000 টাকা। এটা 10ম গ্রেডের এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি। আমাদের দেশের প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা এই দুইটা হচ্ছে ফিডার ইনস্টিটিউশন। আমরা যদি ভালো শিক্ষার্থী ফিডার ইনস্টিটিউশন থেকে আমরা টারশিয়ারিতে পাঠাতে পারি, তাহলে সেখানে একটা রিসার্চ বেসড আমরা একটা আউটকাম পাব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, বর্তমান বাস্তবতায় 11,000 টাকা বেসিক এবং 16,000 টাকা বেসিক দিয়ে এই আসলে শিক্ষক হতে আগ্রহ নিয়ে এসে এখানে আসলে দিন শেষে সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যায়। সেজন্য প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকদের বর্তমান প্রেক্ষাপটে, আপনিও বিদেশে দীর্ঘদিন থেকে এসেছেন, আপনি সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখেছেন, সেই বাস্তবতায় আমরা এই ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষকদের মান উন্নয়নের জন্য, তাদের বেতন বৃদ্ধির জন্য, যাতে করে বেশি বেশি মানুষ বা শিক্ষার্থী এই ধরনের চাকরিগুলি করতে আগ্রহী হয়, সেটার জন্য আপনার বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেটি জানতে চাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং জনাব হাসনাত, আপনাকেও ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এই বাজেট সেশনে আপনি উপস্থিত ছিলেন, এবং আমার এই প্রথম প্রশ্ন যেটা ছিল মূল প্রশ্ন, সেখানে আমি বলেছি যে এই বাজেটে টোটাল জিডিপির 2% আমরা শিক্ষার জন্য রেখেছি। এবং শুধু তাই নয়, আমাদের যেটি পরিকল্পনা আছে, আমরা পরিকল্পনা মতন যদি আগাতে পারি, ইনশাল্লাহ আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5%-এ নিয়ে যেতে চাই। এবং অবশ্যই এগুলো আমরা যখন দেখেছি, স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে, কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিংয়ের সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। আমাদের তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার যেরকম কর্মসূচি রয়েছে, প্রশিক্ষণ দেওয়ার যেরকম পরিকল্পনা রয়েছে, বোথ সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি, একই সাথে পর্যায়ক্রমিকভাবে আমরা যাতে তাদের সম্মানীয় বৃদ্ধি করতে পারি। আমরা অনেক সময় দেখি যে প্রাইমারি স্কুলের টিচাররা, এই সংসদে দাঁড়িয়েও আমি বলেছি যে অনেক সময় আমরা এখনও দেখি যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাড়াতাড়ি করে ক্লাস করিয়ে হয়তো আরেকটি সেকেন্ড একটি কোনো জবে অথবা কৃষিকার্যে যেটাই হোক একটি সেকেন্ড জবে তাকে যেতে হয়, তা না হলে তার জন্য সংসার চালানো কষ্টকর হয়ে যায়। সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে আমরা অনেক শিক্ষকের ক্ষেত্রেই দেখেছি এরকম ঘটনা ঘটে। এই কাজটি যাতে তাদের না করতে হয় এবং তারা যাতে সঠিকভাবে তাদের সময় এবং তাদের মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেই জন্য তাদের সম্মানই বাড়ানো প্রয়োজন বলে আমরাও মনে করি। এবং পর্যায়ক্রমিকভাবে আমরা এই কাজটি ইনশাল্লাহ করব এই দেশে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য হেলেন জেরি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য আমাদের নেতা আলহাজ সাদাম চৌধুরীর বক্তব্যের মাধ্যমে বিষয়টা স্পষ্ট। আমার 1 মিনিট বক্তব্য হচ্ছে, চট্টগ্রাম মহানগর যে প্রকল্পটি 2017 সনে গৃহীত হয়েছে, 9 বছর পরও এখনও চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা যাচ্ছে না। সবচেয়ে দুঃখজনক হচ্ছে ওখানে সমন্বয়হীনতা বেশি কাজ করে। আরেকটা বিষয়, চট্টগ্রামের 16 বাঁশখালীর মানুষ, 50,000 মানুষ এখন পানিতে বন্দী। মাননীয় দুর্যোগ মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ, এছাড়া মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়ের প্রতি অনুরোধ, বিএডিসি, পানি উন্নয়ন বোর্ডের আমাদের পানি কর্মকর্তা আর বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেকশন, 3টা যৌথভাবে মিলে যদি আমরা সুইচ গেট
এবং খাল খননের বিষয় এবং ড্রেনেজের বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যদি চিহ্নিত করে আমরা সমন্বিত প্রয়াসের মধ্য দিয়ে যদি বাংলাদেশের সকল সেই দুর্গত এলাকায় যদি কাজ করা হয়, আমার মনে হয় পার্মানেন্ট একটা সলিউশন হয়ে যাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। আজ কার্যপ্রণালী বিধি 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে 45টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন যথাক্রমে: 1 জনাব মোহাম্মদ আবু তালিব, ঝিনাইদহ 4। আমি সংখ্যাগুলোর টাইম বাঁচানোর জন্য পড়ছি না, সিরিয়াল অনুসারে পড়ছি। জনাব মোহাম্মদ মতিয়ার রহমান, ঝিনাইদহ 3। জনাব মোহাম্মদ আব্দুল বাতেন, ঢাকা 16। সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা 4। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার 4। জনাব মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6। জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 1। আরিফা সুলতানা, মহিলা, আসন নম্বর 30। জনাব মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, জামালপুর 4। জনাব মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর 2। জনাব মোহাম্মদ AM মাহবুবউদ্দিন, নোয়াখালী 1। শেখ মোহাম্মদ রাজাউল ইসলাম, নওগাঁ 6। জনাব ফখরুদ্দিন আহমেদ, ময়মনসিংহ 11। জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট 1। হেলেন জেরিন খান, মহিলা, আসন নম্বর 9। জনাব মোহাম্মদ আব্দুল সত্তার, নীলফামারী 1। মমতাজ আলু, মহিলা, আসন নম্বর 28। জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম 3। জনাব মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর 1। জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর 1। জনাব SM ফয়সল, হবিগঞ্জ 4। জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2। মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12। সরোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13। মোহাম্মদ শামসুর রহমান, শিমুল বিশ্বাস, পাবনা 5। মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা 4। শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5। মাসুম মুস্তফা, নেত্রকোনা 5। জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, শেরপুর 3। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, ভোলা 4। জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4। জনাব ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী 3। জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, চাঁদপুর 4। জনাব মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2। জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন, নরসিংদী 5। জনাব জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী 2। জনাব মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া 3। জনাব রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি 1। শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, জামালপুর 5। জনাব লুৎফুর রহমান, কক্সবাজার 3। মানসুরা আক্তার, মহিলা, আসন নম্বর 26। কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ 1। রাশেদা বেগম হীরা, মহিলা, আসন নম্বর 3। শওকত আরা আক্তার, মহিলা, আসন নম্বর 33। জনাব মোহাম্মদ এনামুল হক, নওগাঁ 2। নোটিশগুলির মধ্য হতে আমি মাননীয় সংসদ সদস্য যথাক্রমে রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি 1। রাশেদা বেগম হীরা, মহিলা, আসন নম্বর 3 এবং শওকত আরা আক্তার, মহিলা, আসন নম্বর 33-এর নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে আন্তরিকভাবে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্য হতে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো। তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ঠিক ততজন সদস্য বক্তব্য রাখবেন। মাননীয় সদস্যবৃন্দ, বিধি অনুযায়ী আজকের বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশটি শুধু পড়বেন, অন্য বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশ পড়বেন না। প্রথমেই 2 মিনিট বক্তব্য রাখবেন সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা 4। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার জনগুরুত্বপূর্ণ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীর প্রতি ঢাকা 4 সংসদীয় আসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলাকা জুরাইন রেল ক্রসিং। এটা অনেক পুরাতন একটা রেল লাইনেরই একটা স্থান। এখানে প্রতিনিয়ত লক্ষ লক্ষ লোক যাতায়াত করে। এখানে পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং অনেক যানবাহন চলাচল করে। কিন্তু এখানে পারাপারের জন্য কোনো নিরাপদ কোনো ব্যবস্থা নেই। এই জন্য আমি রেল লাইনের জুরাইন রেলগেট নিচ দিয়া ওখানে, অর্থাৎ একটি আন্ডারপাস অত্যন্ত জরুরি। আমাদের গত সপ্তাহেও একজন লোক মারা গিয়েছে। এভাবে প্রায় দিনই অনেক লোক আহত হচ্ছে পারাপার হতে, যে
এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম এই রেল লাইনের এখানে একটি আন্ডারপাস নির্মাণের জন্য আমি মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করছি। এখানে ফুটওভার ব্রিজ করার মতো অবস্থা নেই, কারণ ওখানে এক্সপ্রেস ওয়ে থাকার কারণে এটা আন্ডারপাসের আর বিকল্প কোনো ব্যবস্থা নেই। এই জন্য আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে অনতিবিলম্বে এই আন্ডারপাসটা নির্মাণ করা জরুরি। প্রতিদিনই অসংখ্য লোক আহত হচ্ছে এবং নিহত হচ্ছে, কাজেই জনগুরুত্বপূর্ণ এই বিষয়ে আমি মাননীয় মন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, তাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমাকে সহযোগিতা করার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য, লাইক কমেন্টস করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য এবং আরো অনেককে দেখতে উৎসাহিত করার জন্য। ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা হয়তো চিন্তা করছেন যে হঠাৎ করে বললাম যে কে হবে আওয়ামী লীগের সেক্রেটারি, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে যে কে হবে। আমি কি জানি কে হবে, বা আপনারা কি কেউ আন্দাজ করতে পারছেন কে হবে? তবে কেউ একজন তো হবে, কে হবে কেউ একজন হবে। তা আমার কাছে যে ইনফরমেশন গুলো আছে সেগুলোই জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। আমি ইনফরমেশনগুলো, এটা আপনারা বলতে পারেন যে 99% কারেক্ট কিছু ইনফরমেশন আছে এবং সেগুলোই আপনারা শুনতে পারেন, চিন্তা করতে পারেন, নিজেদের ডটগুলো মিলাতে পারেন, আবার গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে এই ভিডিওটা আপনারা সেভ করে রাখতে পারেন, যাতে পরবর্তী যখন সেক্রেটারি নির্বাচিত হয়ে যাবে তখন যাতে আপনারা বুঝতে পারেন যে কথাগুলো ঠিক ছিল। আমি সৈয়দ আশরাফ ভাইয়ের কথা, যেমন উনি এক সময় 111 এর সময় উনি ভারপ্রাপ্ত সভাপতি সেক্রেটারি ছিলেন, ভারপ্রাপ্ত, এছাড়াও আরো অনেকেই ছিলেন। তো এখনো যে পরিস্থিতি তাতে হয়তো ভারপ্রাপ্ত সেক্রেটারি একজন আসতে যাচ্ছে এবং সেটা হয়তো খুব সহসা। তবে হ্যাঁ, আপনাদের গ্যারান্টি দিয়ে কিছু কিছু কথা বলতে পারি। সেটা এক হচ্ছে যে কোনো পরিবার থেকে আসবে না, কোনো সাবেক মন্ত্রী নয়, এবং পুরোপুরি ইউরোপ আমেরিকাতে বসে থাকা কোনো নেতাও না। এরপরও তো কেউ না কেউ, তবে এটা বলা হচ্ছে যে এটা চমক, 8 জন একটা লিস্ট আছে। তো সেটা লিস্টটা এইভাবে করেছে যাদের বয়স 55-র উপরে কিন্তু 70-এর উপরে নয়, মানে 55 বছরের নিচে নয়, 70-এর উপরে নয়। যেমন ধরেন আমি বলি যে আমার নাম আছে কিন্তু আমি 55 বছর বয়স হয় না, আমার বয়স হয়েছে ধরেন আপনার এই 54 বছর 11 মাস, আমি ক্যান্সেল। আবার ধরেন আপনার নাম আছে, আপনার বয়স হচ্ছে যে 70 বছর 6 দিন, আপনার নাই। তার মানে 70 বছরের ভেতরে, ঠিক 55 বছরের উপরে, মানে 55 বছর থেকে একদিন উপরে হইলে হইতে হবে, আবার 70 বছরের নিচে হইতে হবে। এই ধরনের নাকি 6-7টা নাম সাজেশনে আছে। দেখা হচ্ছে তাদের অতীত এবং বর্তমান অবস্থান, এইটা যাচাই বাছাই হচ্ছে। আর এই যাচাই বাছাইটা করছে অবশ্যই দলের সুচিন্তক যারা বা দল সম্বন্ধে যারা, তাদের অতীত কর্মকাণ্ড এই জন্যই যাচাই করছে, অতীতে তারা আসলে কে কি করেছে বা কার কি অবস্থা। তবে হ্যাঁ, এমন একজনকে নির্ধারণ করার কথা নাকি বলা হচ্ছে যিনি বা যার কোনো গ্রুপিং নাই, মানে ওনার পক্ষে যে গ্রুপ আছে, ওনার পক্ষে যে একটা প্রপাগান্ডা চালাবে এরকম কিছু নাই। আবার অনেকে হয়তো চিন্তা করতে তার মানে কি কোনো সাবেক ছাত্র নেতা আসবেন কিনা। হ্যাঁ, একটা জিনিস ঠিক যে সাবেক ছাত্র নেতা আসতে পারেন, তবে এই জায়গাতেও আপনাদের ক্লিয়ার করে দিই, সাবেক ছাত্র নেতা তার মানে হচ্ছে যে সমস্ত ছাত্র নেতা ছাত্রলীগ করেছে এক সময়, ছাত্রলীগ থেকে যুবলীগে গিয়েছে, যুবলীগ থেকে পরবর্তীতে আওয়ামী লীগে গিয়েছে, মানে মুরব্বী সংগঠনে গিয়েছে, তাদের মধ্য থেকে হইতে পারে, গ্যারান্টি দিচ্ছি না। তবে যাদের ছাত্র নেতা ছিলেন কিন্তু গত 10-15 বছরও তারা ওই ছাত্র নেতা, যেমন ছাত্রলীগ করছেন, ছাত্রলীগ করার পরে আপনি ছাত্রলীগ থেকে আপনি গেলেন গা, আপনি যুবলীগ, মহিলা লীগ, অমুক লীগ, কোথাও আর আপনার জায়গা হইল না, আপনারা বাদ।
আপনার লিস্টের নাই তো নাই, আপনারা বাদ। ঠিক তেমনি যুবলীগের, যেমন যুবলীগ করেছেন পরে আপনার আওয়ামী লীগে জায়গা পান নাই, কোনো কিছু হয় নাই, আপনিও বাদ। আমি বুঝাইতে পারছি। কিন্তু যদি ধরেন একজন লোক ছাত্রলীগ করেছে, সারা ছাত্রলীগ করেছে, ছাত্রলীগ করার পরে সে এসে এরপরে হয়তো যুবলীগের কোথাও মেম্বার হয়েছে বা সদস্য হয়েছে, এরপরে হয়তো আওয়ামী লীগ গেছে, যাদের সিরিয়াল আছে, সিরিয়ালি যারা, যেমন আপনি ম্যাট্রিক পাস করার পর আপনি ইন্টার পাস করছেন, ইন্টার পাস করার পর ডিগ্রি পাস করছেন, ঠিক তেমনি ধর ম্যাট্রিক ধরলাম আমরা ছাত্রলীগ, ইন্টার ধরলাম আমরা যুবলীগ, আর ডিগ্রি ধরলাম আপনার আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠন, ওই ধরনের ডিগ্রি, মাস্টার্স, এমফিল, এগুলো হচ্ছে আওয়ামী লীগ। ওই ধরনের যারা বাই সিরিয়াল আছেন তারা আছেন, তাদের মধ্যে থাকতে পারে। কিন্তু যারা যে ম্যাট্রিকের পরে আর পড়েনি নেই, মানে আপনাদের পড়তে দেওয়াই হয়নি, আপনাদের আগেই সাইট করে দিয়েছে, বহিষ্কার করে নেই, কিছু কারণে আপনাদেরকে সাইট করে দেওয়া হয়েছে বিভিন্ন দুর্নীতি বা ইয়ের কারণে, তারা বাদ। আবার এর ভিতরে দেখা হচ্ছে যারা এই যে গত 15 বছরে কে কিভাবে মালটুস কামিয়েছেন সেটাও দেখা হচ্ছে। নেতা খোঁজা হচ্ছে কর্মী বান্ধব হইতে হবে। অনেকে বলছেন যে ভাই কর্মী বান্ধব নেতা হইতে হবে। ভাই কর্মী বান্ধব নেতা হইতে হবে না। আপনারা আমারে 10 জন নেতার নাম বলেন প্রচন্ড কর্মী বান্ধব, তাদেরকে যদি কালকে যদি আওয়ামী লীগ যদি সাইড লাইনে বসায় দেয়, তাদের একজন কর্মী থাকবে? থাকবে না। কারণ আওয়ামী লীগ যেমন নেতা বানায়, আওয়ামী লীগের আছে অগণিত কর্মী। নেত্রী যার নাম ঘোষণা দিবেন তার পেছনেই বাংলাদেশের তৃণমূল গিয়ে এক হয়ে যাবে। যার নামই ঘোষণা দিবেন নেত্রী, তার পেছনেই এক হয়ে যাবে। কারো পছন্দ হোক, কারো পছন্দ না হোক, গাল দিবে, ওই দিবে, কিন্তু এক হয়ে যাবে। ওনার কথা তখন ফুল, কারণ নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। সেই হিসাবে এমন নেতা খোঁজা হচ্ছে যাকে সারা বাংলাদেশের সমস্ত তৃণমূল চেনে না, যাদেরকে আপনার প্রতিদিন পেপার পত্রিকা বা ইয়েতেও আসে না, যাদের নাম হয়তো 10 জন লোকও চিন্তা করতে পারতেছেন না, কিন্তু সৎ, যোগ্য, এই দল টেনে তুলতে পারবে, তেমনই একজন নেতা খোঁজা হচ্ছে। এবং যে 7 থেকে 8 জনের নাম আছে তাদের মধ্যে থেকে যে কোনো একজন হবে। 7 জন বা 8 জন, এর মধ্যে আবার ক্যাটাগরিক্যালি ABCD করা হয়েছে, যে কি অবস্থা না অবস্থা, মানে কার কি, সেই হিসাবে আনা হবে। এবং ওই একজন না শুধু, এরপরে পাইপলাইনে রাখা হবে আরো 3 জনকে। তার মানে যাকে এখন বানানো হবে, যদি কোনো কারণে উনি ফেইলিওর করে, ওনাকে জেলে যেতে হয় বা ওনাকে কিছু করতে হয়, যাতে দেন দেয়ার সেকেন্ড জন এসে দল ধরে ফেলতে পারে, সেকেন্ড জনে কিছু হলে যাতে থার্ড জন এসে দল ধরতে পারে, এরকম আরো 3 জন, মানে প্রথম জনের পরে আরো 3 জন রাখা হবে, মোট 4 জন। 4 জন এমনি থাকবে, 4 জনের আপনার সেক্রেটারি বানিয়ে দিবে না, সেক্রেটারি হবে একজন, কিন্তু বাকি 4 জন আরো লিস্ট, কিন্তু কেউ জানবে না যে কে কে আছেন লিস্টে, পরবর্তী কে কে আছেন। যার নাম ঘোষণা করা হবে সেক্রেটারি ভারপ্রাপ্ত, উনিটা জানবেন, উনিটা সারা বাংলাদেশে জানবেন, বাকি 3 জনেরটা জানবে না, টেকনিক্যাল কারণ। ওই একজন গেলে চাট করে দেখবেন যে আপনার 24 ঘন্টা দেরি হয়নি, চলে আসবে। সেই হিসাবেই নেত্রী ইয়ে করছেন। এটা হয়তো আগামী 2-1 মাসের ভেতরে ভারপ্রাপ্ত সেক্রেটারি আসছে, এবং এটা একটা চমক হবে। মানে যেমন আমি আগেই বলছি, আপনার সৈয়দ আশরাফ, তারপর আপনার জিল্লুর রহমান, এনাদের মতো একটা চমক আনবে, যে যেই চমক সকলেরই পছন্দ হবে। প্রথম হয়তো বুঝে উঠতে পারবেন না, কিন্তু পছন্দ হবে পরে। তবে এটা বলছি, কোনো পরিবার কেন্দ্রিক, কোনো সাবেক মন্ত্রী না, ওনারা না, ওনারা বাধে অন্য কেউ। তো ভালো থাকবেন, বাকি যদি আরো খবর পাওয়া যায় সেটা বলবো। এই পর্যন্ত আজকে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গতকাল থেকে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার, ফেসবুকের অনেক ফ্রেন্ড আমাকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছে যে ভাইয়া, শেখ হাসিনা তো ভার্চুয়ালি টেলিগ্রামে বলেছে আমি বাংলাদেশে ফিরছি, ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরছি। এই বিষয় নিয়ে আপনি একটি বিস্তারিত আলোচনা করুন, এবং আদৌ কি শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে পারবে, নাকি এই সকল বিষয়গুলো রাজনৈতিক কারণেই টেলিগ্রামে তিনি বলছে। আজকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি আপনার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, শুধু শেখ হাসিনা ডিসেম্বরের ভিতর বাংলাদেশে ফিরতে চাচ্ছে না, ভারতও চাচ্ছে শেখ হাসিনাকে ডিসেম্বরের ভিতরে বাংলাদেশে ফেরাতে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, কেন এত তোড়জোড় শুরু হয়ে গিয়েছে শেখ হাসিনাকে ডিসেম্বরের ভেতর বাংলাদেশে ফেরানোর জন্য? তার মেইন রিজন হচ্ছে শেখ হাসিনার বয়স এখনো 80 বছর
হয়ে গিয়েছে। শেখ হাসিনা এভাবে যদি আবদ্ধ হয়ে থাকে ভারতের মধ্যে, তাহলে তিনি অসুস্থ হয়ে পড়বেন, হয়তোবা যতদিন হায়াত পাওয়ার কথা তার আগেই অসুস্থ হয়ে মারা যেতে পারে। এই সকল বিষয় চিন্তা করে ভারতই চাচ্ছে শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ফেরাতে, এবং শেখ হাসিনাও চাচ্ছে যতদিন বেঁচে আছি লড়াই সংগ্রাম করে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে যেতে। তিনি আর বাঁচবে কতদিন? বাংলাদেশে ফিরে ধরে নিলাম তিনি আত্মসমর্পণ করলেন, তিনি জেলে গেলেন, অন্তত তো সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং খেটে খাওয়া মানুষ এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সকলে উজ্জীবিত হয়ে যাবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। রাজপথ কাঁপাবে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা। এই বিএনপি সরকার বেসামাল হয়ে পড়বে। শেখ হাসিনাকে কি ফাঁসি দিতে পারবে আপনাদের মনে হয়? অসম্ভব। সকল মিথ্যা মামলা উড়ে যাবে। ইন্টারন্যাশনালি ভাবে এই সকল মামলার ব্যাপারে হস্তক্ষেপ করবে, ভারতও মাথা ঘামাবে। কোনোভাবেই সম্ভব হবে না শেখ হাসিনা ফাঁসি দেওয়া এবং শেখ হাসিনাকে বেশি দিন জেলে বন্দি করে রাখা। সো হয়তোবা এই সকল বিষয় চিন্তা করে ভারত এবং শেখ হাসিনা মোটামুটি সকল কিছু গুছিয়ে নিচ্ছে ডিসেম্বরের আগে কিভাবে বাংলাদেশে শেখ হাসিনা ফিরতে পারে। সে কারণে শেখ হাসিনা এখন টেলিগ্রাম বলেন এবং বিভিন্ন ভার্চুয়াল বিভিন্ন জায়গায় তিনি এই সকল বক্তব্য দিচ্ছে এবং নেতাকর্মীদের সাথে কথা বললে তিনি বলছে আমি ডিসেম্বরের মধ্যে ফিরবো, এবং ভারতও মোটামুটি সবুজ সংকেত দিয়েছে শেখ হাসিনাকে যে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরাবে। সো এখানে কনফিউশন থাকার কোনো কিছুই নেই। শেখ হাসিনা যখন বলেছে মোটামুটি সকল প্ল্যান চলছে, সকল প্ল্যান অনুযায়ী শেখ হাসিনা সকল কিছু গুছিয়ে যদি নিতে পারে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। কারণ শেখ হাসিনা আয়রন লেডি, শেখ হাসিনা ভালো করে বুঝে আমার বয়স হয়েছে, আমি এখানে এভাবে করে পরে থেকে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে শেষ নিঃশ্বাস ভারতে ত্যাগ না করে বাংলাদেশে গিয়ে অন্তত যুদ্ধ করে সারা বাংলাদেশে আওয়ামী লীগকে জাগ্রত করে অন্তত দেশে মারা গেল আমার জানাজাটা বাংলাদেশে হবে। ভারতও সেটা বুঝতে পেরেছে। সো যত তাড়াতাড়ি সম্ভব যত কিছু প্রয়োজন শেখ হাসিনাকে দেশে ফিরে নিয়ে যাওয়ার জন্য সকল কিছু ভারতও করবে এবং শেখ হাসিনাও করবে। ইন্টারন্যাশনালি ভাবে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সকল কূটনীতিক খেলাও কিন্তু খেলতেছে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও কিন্তু শেখ হাসিনা যাতে খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে যেতে পারে সেই বিষয়েও তৎপর হয়ে গিয়েছে। সো বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা আছেন তারা মোটামুটি সংগঠিত হয়ে যান, প্রস্তুতি নিয়ে নেন। শেখ হাসিনা যে কোনো মুহূর্তে যে কোনো কিছুর ডাক দিতে পারে, আপনার রাজপথে নেমে আসতে হবে এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের জাগরণ ঘটাতে হবে। আর আওয়ামী লীগের জাগরণের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা সহজ হবে এবং শেখ হাসিনাও ডিসেম্বরের ভিতর বাংলাদেশে ফিরতে পারবে। সো যাদের মনে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে নিয়ে কনফিউশন আছে, আশা করছি আমি যে সকল বিষয় এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি আপনাদের সেই সকল কনফিউশন দূর হয়ে যাওয়ার কথা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ভারতের ব্যাপার নিয়ে আপনাদের যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, ভারত এখন বিএনপি পন্থী হয়ে গিয়েছে, ভারত আওয়ামী লীগকে মাইনাস করে দিচ্ছে, সেই ব্যাপারটা আপনাদের কনফিউশন দূর হয়ে যাওয়ার কথা। ভারত কখনো তাদের মিত্রদের সাথে বেইমানি করে না। পৃথিবীতে দুইটা দেশ আছে তারা তাদের মিত্রদের সাথে কখনো বেইমানি করে নাই, এক হচ্ছে ভারত, দুই হচ্ছে রাশিয়া। ভারত ঠিকই তার চাণক্য নীতির মাধ্যমে টেকনিক্যালি ভাবে শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফিরাতে হবে সে বিষয়ে অনেক আগে থেকে কাজ করছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশের মধ্যে আবার অ্যাক্টিভলি কিভাবে ফেরাতে হয় সেই বিষয় নিয়েও কাজ করছে। এখন দেশের যে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে হুট করে ভারত আরেক দেশে হস্তক্ষেপ করে হুটহাট করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে পারে না এবং আওয়ামী লীগের রাজনীতিও সচল করার জন্য ধামধুম করে এ সরকারকে বাধ্য করতে পারে না। টেকনিক্যালি ভাবে সকল কিছু সাজানো হচ্ছে, ঘর সাজানোর পরে কিভাবে সেই ঘরটাকে চাপ দিয়ে ভেঙে ফেলতে হয় সেটা ভারত ভালো করে জানে। এখন বিএনপির ঘর সাজানো হচ্ছে, বিএনপি কূটনীতিক ভাবে ভারতের সাথে সম্পর্ক রাখছে, ভারতও বিভিন্ন বিষয় আমদানি করছে, রপ্তানি করছে, সকল কিছু ঠিক আছে, কিন্তু এমন ভাবে কূটনীতিক চাপ দিয়ে দিবে এই বিএনপি সাজানো ঘর একেবারে ভেঙে যাবে। আর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মধ্যে ফিরে আসবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবে। তিনি আত্মসমর্পণ করুক, তিনি
গোপালগঞ্জ যাক, তিনি যেখানেই যাক বাংলাদেশে এসে সারা বাংলাদেশের আওয়ামী লীগ অটোমেটিক্যালি উজ্জীবিত হয়ে যাবে, আর সে আওয়ামী লীগকে ঠেকানোর ক্ষমতা বাংলাদেশে কেউ রাখে না। সেই কারণে এখনো সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানো হয়নি, কারণ এই বিএনপি সরকার ভালো করেই জানে শেখ হাসিনা যদি সকল কিছু গুছিয়ে ভারতের সমর্থনে যদি বাংলাদেশে ফিরে আসে, শেখ হাসিনাকে তো গ্রেপ্তার করা অসম্ভব হয়ে যাবে। যদি সেনাবাহিনী না থাকে আওয়ামী লীগকে দমানো সম্ভব হবে না, কারণ সাংগঠনিকভাবে বিএনপি 20 বছর ক্ষমতার বাইরে থাকার কারণে বিএনপি এখনো সাংগঠনিকভাবে অনেক দুর্বল। জামাত শিবির শক্ত থাকলেও জামাত শিবিরের জনবল কম, আওয়ামী লীগের জনবলও বেশি, সাংগঠনিকভাবে আওয়ামী লীগ অনেক বেশি সক্ষম এবং আওয়ামী লীগের কাছে হিউজ পরিমাণে টাকার অ্যামাউন্ট আছে। সো আওয়ামী লীগ চাইলে যে কোনো কিছু বাংলাদেশে ঘটিয়ে দিতে পারবে যদি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে। এই সকল বিষয় চিন্তা করে সেনাবাহিনীকে এখনো ব্যারাকে ফিরানো হয়নি। আরো কয়েক মাস কয়টা বছর হয়তো অপেক্ষা করতে পারে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আওয়ামী লীগকে একেবারে কোনটাসা হয়ে যাচ্ছে কিনা, আর শেখ হাসিনা একেবারে অসুস্থ হয়ে মারা যাচ্ছে কিনা বা অসুস্থ হয়ে পড়েছে কিনা, সকল বিষয় চিন্তা করে তখন সেনাবাহিনীকে ব্যারাকে ফিরানো হবে। যতক্ষণ পর্যন্ত ইনশিওর হবে না যে আওয়ামী লীগ রাজপথে নেমে আমাদেরকে একেবারে পতন করে দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনীকে তারা ব্যারাকে ফিরাবে না। যখন ইনশিওর হবে যে আওয়ামী লীগ রাজপথে নামলেও কিছু হবে না, আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার কিছু নাই, শেখ হাসিনার অবস্থাও খারাপ, আওয়ামী লীগ 20-25 বছরের জন্য শেষ, তখনই দেখবেন সেনাবাহিনীকে তারা ব্যারাকে ফিরাবে। কিন্তু সেটাও যদি চিন্তা করে ব্যারাকে ফিরায়, তবুও কিন্তু এটা আওয়ামী লীগ 1 মাস 2 মাসের মধ্যে ঘুরে দাঁড়াতে পারে। এটাই বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি, কারণ এই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এনআরএর টান আছে। যেটা তোমরা চিন্তা করবে 20 বছরে ঘুরে দাঁড়াতে পারবে না, সে আওয়ামী লীগ 20 মাসের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে। আগামীতে যত সময় যাবে তত শক্তি নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। সো বিএনপির এবং জামাতের যে ক্যালকুলেশন সেটা ভুল প্রমাণিত হবে এবং এই রেজিমকে তছনছ করে দিবে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নেমে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে। আগামীতে এটা 100% ঘটবে, হয়তো টুডে না হয় টুমরো, কিছু সময় এদিক ওদিক হতে পারে, কিন্তু ঘটবে যে এটা 1000%। আপনারা এটা সিগনেচার করে যে কোনো খাতায় লিখে রাখুন যে আমি যে কথা বলেছি। ধন্যবাদ সকলকে। আশা করছি আপনারা এই আলোচনায় মোটামুটি সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন। তবুও কোনো কনফিউশন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক করতে পারেন, আমি আপনাদেরকে আরো ক্লিয়ারলি ডিপলি আলোচনাগুলো ক্লিয়ার করার চেষ্টা করব।